সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে জামাতের আনুষ্ঠানিক বিজয়। এবার তারেক জিয়াকে আমিরে জামাতের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে খোদ রাষ্ট্রপতির কার্যালয় বা বঙ্গভবনের আইসিটি শাখার সহকারী প্রোগ্রামার মোহাম্মদ সরওয়ারে আলমকে। জামাতের আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক। অবশেষে ধরা খেল জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাক করা সেই মাস্টারমাইন্ড। আর তার সাথে সাথেই রাজনীতিতে একেবারে উল্টো মার খেয়ে বসলেন তারেক রহমান। কাপুরুষেরা যখন সম্মুখ সারি থেকে পরাজয় বরণ করে, ঠিক তখনই তারা পিছন থেকে গোপনে আঘাত করে। ঠিক সেটাই করা হয়েছে বাংলাদেশ জামাত ইসলামীর সাথে। সম্মুখ সামনে না পারলে গেরিলা যুদ্ধ করতে হয়। যা কিছু আছে তাই মোকাবেলা করতে হবে। ছেড়ে দেবেন কেন? যদি কোনো হিন্দু মানে জামাত করতে যায়, জামাত করতে পারবে ভোটের আগ পর্যন্ত, ভোটের পরে কিন্তু মাসুল দিতে হবে। তারেক রহমান বলেছে যে শুধু কৃষি ব্যাংক না, জনতা ব্যাংক না, আপনার এনজিও থেকে যদি আপনার 10,000 টাকা লিয়া থাকে, 10,000 টাকা হাইস্ট 10,000 খুদ আসলে আপনার 1 টাকা দেওয়া লাগবে মকুব, যদি বিএনপি ক্ষমতায়। 12 ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে সেনাপ্রধান মিস্টার ওয়াকারুজ্জামানের ঘোষণায় এক প্রকার চাঞ্চল্য তৈরি হয়েছে, রাজনীতিতে তোলপাড় সৃষ্টি হয়েছে। জামাতের আমিরের এক্স অ্যাকাউন্ট থেকে একটি বিবৃতি বা একটি পোস্ট দেওয়ার পরের থেকে কিন্তু রাজনীতির মাঠ উত্তাল সৃষ্টি হয়ে আছে। প্রিয় দর্শক, জামাতের আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে রাষ্ট্রপতির কার্যালয়ে আইসিটি শাখার সহকারী প্রোগ্রামার মোহাম্মদ সরওয়ার আলমকে। প্রিয় দর্শক, এই সরওয়ার আলমই কিন্তু ডক্টর শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক করার জন্য সহযোগিতা করেছেন। প্রিয় দর্শক, গোয়েন্দা তদন্তের ভিত্তিতে কিন্তু এই রিপোর্টটি বেরিয়ে এসেছে। প্রিয় দর্শক, এছাড়াও এরই সাথে সাথে আপনারা আরো জনাব তারেক রহমানের আগামী দ্বাদশ শ্রেণী নির্বাচনে যে তারা ক্ষমতায় আসতে পারবে না, এর বেশ কিছু কিন্তু আলামত দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, বিএনপির একজন প্রভাবশালী নেতা তিনি বলেছেন, জনাব তারেক রহমান নাকি বলেছেন, যারা ঋণ গ্রহীতা আছে বা যারা ঋণী আছে, যে কোনো ব্যাংক থেকে হোক বা যে কোনো এনজিও থেকে হোক, যদি জনাব তারেক রহমান ক্ষমতায় আসতে পারে তাহলে সকল এনজিওর টাকা নাকি জনাব তারেক রহমান পরিশোধ করিয়ে দিবে। এরকমটি কিন্তু বলেছেন বিএনপির একজন প্রভাবশালী নেতা। প্রিয় দর্শক, আপনি এই বিষয়টিকে কিভাবে দেখছেন? আপনি কি মনে করছেন যে জনাব তারেক রহমান যদি ক্ষমতায় আসতে পারে তাহলে যারা ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেছে তাদের সকল ঋণই জনাব তারেক রহমান পরিশোধ করে দেবে? তা আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। এবং আপনি যদি মনে করেন যে এই কাজটি করা কোনো কমে জনাব তারেক রহমানের পক্ষে সম্ভব হবে না, তাও অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানিয়ে দিবেন। প্রিয় দর্শক, এরই সাথে সাথে ভিডিওর শুরুতে আরো যে ভিডিওর অংশবিশেষগুলো দেখিয়ে শুরু করেছিলাম, সেই ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। তবে তার আগে বলি, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে ভিডিওর সকল বিস্তারিত আলোচনা দেখে আসি। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে জামাতের আনুষ্ঠানিক বিজয়। তারেক রহমান আনুষ্ঠানিকভাবে মিথ্যুক হিসাবে, ধান্দাবাজ হিসাবে, বাটপার হিসাবে প্রমাণিত হয়েছে। এবার তারেক জিয়াকে আমিরে জামাতের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। যদি না চান তিনি একজন পেশাদার মিথ্যুক, পেশাদার ধান্দাবাজ, বাটপার। এতদিন জানতেন তারেক খামবাসুর, এখন থেকে জানবেন তিনি একজন পেশাদার মিথ্যুক এবং ধান্দাবাজ। কারণ তারেক বলেছে, দেখেন খেলাটা কত সুন্দর, আল্লাহর সাহায্য এটা। তারেক বলেছেন জামাতের আমিরের এক্স অ্যাকাউন্ট আইডি হ্যাক হয়নি। যদিও হ্যাক কি, হ্যাক না হেইক না ফেক, এটা উচ্চারণ করার মতো শিক্ষাগত যোগ্যতা এই অশিক্ষিত তারেক জিয়া নেই। তারেক জিয়া যে অশিক্ষিত এটা আনুষ্ঠানিকভাবে এবার প্রমাণিত হলো। তিনি বুঝেনি না এটা কি, যাই হোক তিনি বলেছেন যে হ্যাক হয়নি। হ্যাঁ, এখন আমরা দেখছি যে জামাত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক করেছে ডিবি। কেমন লাগে? তাহলে এখন ইউনুসের এই ডিবির বিরুদ্ধে রাজপথে নামেন তারেক, বলেন যে এই ডিবি ভুয়া, এই ডিবিকে আটক করতে হবে। এই ডিবি কেন বঙ্গভবনের কর্মকর্তাকে আটক করেছে? বিএনপি এখন এটা বলবে? এই আটকের মধ্য দিয়ে দিবালোকের স্পষ্ট আনুষ্ঠানিকভাবে প্রমাণিত হয়েছে আমিরের জামাতের এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল। এখন হ্যাক কারা করেছিল কি, এটা তদন্তের বিষয়। এটা এই যাকে আটক করেছে রিমান্ডে যাবে, ভারত জড়িত নাকি, ইত্যাদি ইত্যাদি অনেক বিষয় আসবে। সেক্রেটারি জেনারেলও, জামাতের সেক্রেটারি জেনারেলও আইডি হ্যাক করা হয়েছে। এর সাথে ভারতের ম্যালওয়্যার, ফিশিং লিঙ্ক ইউজ করা হয়েছে, নানান কিছু আছে, দ্যাটস ডিফারেন্ট। কিন্তু হ্যাক যে হয়েছিল এবং হ্যাকিং এর সাথে জড়িত থাকার জন্য গ্রেপ্তারও করা হয়েছে, এইটা তো ফাইনাল হয়ে গেছে। তাহলে তারেক যে বলেছিল যে হ্যাক হয়নি, এখন তারেকের কি হবে? আমি তো মনে করি যে তারেককেও গ্রেপ্তার করা দরকার, কারণ সে দায়িত্ব নিয়ে কিভাবে বলবো হ্যাক হয়নি, তিনি নিজেও জড়িত। এবং আমার মনে হয় এই ডিবি যে বঙ্গভবনের কর্মকর্তাকে অ্যারেস্ট করেছে, ওকে যদি ডিম থেরাপি দিতে পারে ও তারেকের নাম বলে দিবে। তো জামাত নির্বাচনের আগে আনুষ্ঠানিকভাবে তাদের এই প্রপাগান্ডার বিরুদ্ধে জিতে গেল। এখন এর একটা ইম্প্যাক্ট আছে। মাঝখানে ছাত্রদল নিজেদেরকে ছাত্র হিসেবে প্রমাণিত করলো। ওরা যে মিছিল করেছিল, আমির জামাতকে গালিগালাজ করেছিল, ওরা কি এই জন্য ক্ষমা চাইবে? ওরা তো ক্ষমা চাইবে না, ওরা তো মূর্খ। কিন্তু তারেক যে ক্ষমা চাক তাহলে সবার পক্ষ থেকে ক্ষমা চাওয়া হয়ে যায়।
তো আরেকটা কথা বলতে চাই, যারা আমির জামাতের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে ওগুলো সব ছিল শুয়ারের বাচ্চা, শুয়ার। কারণ ওরা জানতো যে হ্যাক হয়েছে, তারপরে ওরা ঝাড়ু মিছিল করেছে। ঝাড়ু মিছিল এটা কতটা নোংরামি জানেন? এই মিথ্যা অপবাদ দিয়ে একজন সম্মানিত রাজনীতিবিদদের বিরুদ্ধে যারা ঝাড়ু মিছিল করেছে, এখন প্রমাণিত হয়েছে ওটা ছিল মিথ্যা। এখন ওই শুয়ারগুলোর এখন কি হবে? আমরা তো আর কিছু করবো না, আমরা নারীদের সম্মান করি। সে যে না শাহবাগী নারী হলো তাকে রেসপেক্ট করি, কিন্তু ওই নারীদের স্বামী, ওই নারীদের ভাই, ওই নারীদের বোন যারা, তাদের উচিত ওদেরকে ঘরে ঢোকার আগে ঝাড়ু দিয়ে পাল্টা পিটান দেওয়া। যে তুই ঝাড়ু মিছিল করছো কিসের উপর ভিত্তি করে? এখন তো তোর ঝাড়ু মিছিলের এজেন্ডাই ভুয়া প্রমাণিত হলো, এখন তুই ঝাড়ুর বাড়ি খেয়ে তারপর ঘরে ঢোক। উচিত এটা। এগুলো যে কোন পর্যায়ে শুয়ার যেগুলো আমির জামাতের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে, এবার তো দেখলেন অনেক চেষ্টা করেছে। আমি এটা নিয়ে কথা বলেছি যে তারেক সর্বোচ্চ চেষ্টা করছেন বিবিকে থামিয়ে রাখতে, যাতে নির্বাচনের আগে এই হ্যাকিং এর কোনো কুলকিনারা বের না হয়। কিন্তু না, তারেক এখানে পারেননি, পারবেন না। ওরকম অনেক কিছুই পারেন না। ভোট চুরি করে ক্ষমতা আসতে চান, এটাও পারেন না, পারবেন না, সম্ভব না। তো দর্শক, আমির জামাত স্বস্তি প্রকাশ করেছেন এই ঘটনায়। আলহামদুলিল্লাহ, আমির জামাতের বক্তব্য আমার ভেরিফাইড এক্স আইডি, সাবেক টুইটার, যেখান থেকে হ্যাক করা হয়েছিল সেই সংশ্লিষ্ট ব্যক্তিটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছে। আমি আশা করি এখন ন্যায় বিচারটাও পাবো, এবং তা খুবই প্রয়োজন। দেশে সাইবার অপরাধ নিয়ন্ত্রণ, আসন্ন নির্বাচনকে সুষ্ঠু করার লক্ষ্যে এই ধরনের আইডি উদ্যোগের কোনো বিকল্প নেই। শাস্তি নিশ্চিত হলে অনেকে সাবধান হয়ে যাবে। আশা করি এ থেকে অনেকেরই শিক্ষা হবে। অপেক্ষায় রইলাম আইনের বাস্তব প্রয়োগ দেখার জন্য। অতি অল্প সময় যথাযথ পদক্ষেপ গ্রহণ করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ। ঠিক আছে, এখন শুধু ওই ব্যক্তি কি জড়িত, ওই ব্যক্তির কি এমন দায় থেকেছে না, এটা তারেক জিয়ার বক্তব্য, ছাত্র দলের কর্মসূচি এবং বিএনপির শুয়োরগুলো ঝাড়ু মিছিল দেখে যেটা স্পষ্ট বোঝা গেছে যে এটা বিএনপির পরিকল্পিত। যাকে গ্রেপ্তার করা হয়েছে ও বিএনপির পরিকল্পনা এটা করেছে। এখন ওই বঙ্গভবনের কর্মকর্তা এটা মাস্টার মাইন্ডও না। তাকে কে ব্যবহার করেছে বা হ্যাকিং এর সাথে কে যুক্ত করেছে, এর মাস্টার মাইন্ড কারা, তারেক জিয়া কিটা, এটা বের করতে হবে প্রশাসনকে। অবশ্য আমরা বুঝে গেছি, আমাদের যে পলিটিক্যাল অ্যানালাইসিস বা আমাদের অ্যানালাইসিসের যে মেথোডোলজি, তাতে এটা স্পষ্ট যে তারেক জিয়ার নির্দেশে এই ঘটনা ঘটানো হয়েছে। সেখানে বঙ্গভবনের এই লোককে জাস্ট ব্যবহার করা হয়েছে। অর্থাৎ বঙ্গভবনের যে লোককে গ্রেপ্তার করা হয়েছে এই মূল কালপিট না। যেমন শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় সেই শুটার ফয়সালের নাম বা অনেকের নাম উঠে এসেছে। তারা কিন্তু মাস্টার মাইন্ড না, তারা এটা কাজটা এক্সিকিউট করেছে। মাস্টার মাইন্ড ধরা ছোঁয়ার বাইরে। ওরকম আমির জামাতের এক্স আইডি হ্যাকিং এর সাথে জড়িত তারেক জিয়া, তার বক্তব্য থেকে বোঝা যায়। এখন জড়িত কি জড়িত না ওটা প্রমাণ পরে হবে। আপাতত যেহেতু ধরা খেয়েছেন, হ্যাক হয় না এই কথা বলেছেন, আর এখন প্রমাণিত হলো যে হ্যাক হয়েছে, এই জন্য মিস্টার তারেক রহমান একটু ক্ষমা চান যদি ভদ্র হয়ে থাকেন। দর্শক, মোহাম্মদ সরওয়ার আলম তার নাম, তিনি বঙ্গবন্ধু রাষ্ট্রপতি কার্যালয় সহকারী প্রোগ্রামার। মানে তিনি কিন্তু আইটি এক্সপার্ট। সহকারী প্রোগ্রামার মানে আইটি এক্সপার্ট। এইসব হ্যাকিং প্রোগ্রাম, সফটওয়্যার তৈরি করতে পারেন, অ্যাপস তৈরি করতে পারেন, কোডিং করতে পারেন। আর এই হ্যাকিং এর বিষয়টা এই ধরনের লোকেরই কাজ। অর্থাৎ তিনি এখানে গুরুত্বপূর্ণ ক্যারেক্টার, কিন্তু মাস্টার মাইন্ড তিনি না। মাস্টার মাইন্ড আমাদের ধারণা তারেক জিয়া। মঙ্গলবার গভীর রাতে মতিঝিল এজিবি কলোনি থেকে তাকে আটক করা হয়। তার মোবাইল ও ল্যাপটপ জব্দ করা হয়েছে। জামাত ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান এর অ্যাকাউন্ট থেকে ধরনের বঙ্গভবনে কর্মকর্তাকে আটক করেছে। এরপর ঢাকা মহানগর পুলিশ অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম সমকালীন সরওয়ার আলমকে জিজ্ঞাসাবাদ করার জন্য আমরা নিয়ে এসেছি। তাকে জিজ্ঞাসাবাদের পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এখন আবার অন্য কোনো নাটক না সাজায়, কোনো নাটক সাজিয়ে লাভ নেই। জামাত তো বেশ আসে নাই। বঙ্গভবনে যে জামাত আলটিমেটাম দিয়ে এসেছিল 24 ঘন্টা, সেই আলটিমেটামের আগেই কিন্তু ঘটনা ঘটে গেছে। অতএব জামাতকে এতটা কাঁচা ভাবলে হবে না। জামাতের চোখের সামনে ভোট চুরি করে কেউ ক্ষমতায় এসে যাবে আর এনসিপি বসে বসে আঙুল চুলবে, এটা মনে করার কোনো কারণ নেই। জামাতের পক্ষ থেকে প্রথমে অ্যাকাউন্ট থেকে দাবি করানো, পরে দলটি জানিয়েছে ডিভাইসের নিয়ন্ত্রণ নিয়েছিল। ওই তো ওটা তো ওয়ান টাইম ডিভাইস নিয়ন্ত্রণ নেওয়া তো হ্যাক শব্দটা মিনিং বুঝতে হবে। তো দর্শক, ওই ডিভাইসের নিয়ন্ত্রণ দিয়ে আবার নিয়ন্ত্রণ দিয়ে দেওয়া হয়েছে, যাতে অপপ্রচার চালাতে পারে তারেক যে হ্যাক হলে এত তাড়াতাড়ি কিভাবে নিয়ন্ত্রণে নিয়েছে। এই অপপ্রচার চালানোর জন্য অল্প সময়ের মধ্যে আবার অ্যাডমিন অ্যাক্সেস দিয়ে দিয়েছে। তো দর্শক, এইসব নাটক করে কোনো লাভ হলো না। শেষ পর্যন্ত প্রমাণিত হলো যে আসলে তারেক জিয়া মিথ্যুক এবং যারা ঝাড়ু মিছিল করেছে ওরা শুয়ার। ওরা জেনে শুনে এই কাজ করেছে। ওদের প্রত্যেকের ক্ষমা চাওয়া উচিত যদি মানুষ হয়ে থাকে। যদি ক্ষমা না চায় ওরা মানুষ না। আমি মতো যেটা বলেছি ওইটা। বাংলাদেশের রাজনীতিতে আজ এক অকল্পনীয় ঘটনা ঘটে গেল। আমরা এতদিন বলতাম ডিপ স্টেট বা প্রশাসনের ভেতরের ষড়যন্ত্রের কথা, আজ তার চাক্ষুষ প্রমাণ মিলল। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে খোদ রাষ্ট্রপতির কার্যালয় বা বঙ্গভবনের আইসিটি শাখার সহকারী প্রোগ্রামার মোহাম্মদ সারওয়ার আলমকে। ভাবা যায় দেশের সর্বোচ্চ সুরক্ষিত ভবন এখন হ্যাকিংয়ের কন্ট্রোল রুম। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি নিশ্চিত করেছে এই হ্যাকিং কোনো সাধারণ হ্যাকার করেননি, এটি করা হয়েছে সরকারি রিসোর্স ব্যবহার করে। আমির জামাতের অ্যাকাউন্ট হ্যাক করে বিভ্রান্তিকর পোস্ট দেওয়ার নেপথ্যে ছিল এই সারওয়ার আলম। কিন্তু প্রশ্ন হলো, সে কি একা নাকি এর পেছনে বড় কোনো রাজনৈতিক শক্তির ইন্ধন আছে? অভিযানটি চালানো হয় অত্যন্ত গোপনীয়তার সাথে। রাজধানীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন। সবচেয়ে ভয়ের বিষয় হলো, রাষ্ট্রপতির কার্যালয়ের একজন কর্মচারী জামায়াতে ইসলামীর শীর্ষ নেতার সাইবার নিরাপত্তা ভাঙছে। এটা কি শুধুই ব্যক্তিগত আক্রোশ নাকি এর পেছনে আছে বিএনপির কোনো অদৃশ্য হাত? অনেকে ভাবছেন হ্যাকাররা হয়তো পাসওয়ার্ড ক্র্যাক করছে। না, আমির জামায়াতের অ্যাকাউন্ট সরাসরি ভেঙে ফেলা হয়নি। এখানে ব্যবহার করা হয়েছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এবং ফিশিং। সবচেয়ে বড় অস্ত্র ছিল বিশ্বাসযোগ্যতা।
হ্যাকার ব্যবহার করেছে assistantprogrammer@bangabhavan.gov.bd। এই ইমেল অ্যাড্রেসটি একটি হাই প্রোফাইল সরকারি ইমেল। চিন্তা করুন, আপনার কাছে যদি gov.bd ডোমেন থেকে মেইল আসে, আপনি কি সন্দেহ করবেন? সাধারণত করবেন না, কারণ এই মেলটা সরকারি কর্মকর্তারাই কেবল ব্যবহার করতে পারেন। আমিরের সোশ্যাল মিডিয়া ম্যানেজারকে টার্গেট করা হয়। মেইলে বলা হয় আপনার অ্যাকাউন্টে অস্বাভাবিক লগইন হচ্ছে, ভেরিফাই না করলে অ্যাকাউন্ট সাসপেন্ড হবে। ভাষা ছিল হুবহু টুইটার সিকিউরিটি টিমের মতো। সেখানে একটি বাটন ছিল ভেরিফাই অ্যাক্টিভিটি। এই বাটনে ছিল মরণফাঁদ। বাটনে ক্লিক করতেই ম্যানেজারকে নিয়ে যাওয়া হয় একটি নকল পেজে, দেখতে অবিকল এক্সের মতো লগইন পেজের মতো। সরল বিশ্বাসে সেখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া মাত্রই তা চলে যায় হ্যাকারের কাছে। কিন্তু এখানে শেষ নয়, টুইটারে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু ছিল। তাহলে হ্যাকার ঢুকলো কিভাবে? এটা ছিল ম্যান ইন দ্য মিডল অ্যাটাক। ম্যানেজার যখন নকল পেজে পাসওয়ার্ড দিল, হ্যাকার তখন একই সময় আসল পেজে লগইন চেষ্টা চালালো। আমিরের ফোনে কোড এলো। নকল পেজটি তখন বলল কোড দিন। ম্যানেজার ভাবলো এটা সিকিউরিটি চেক। তিনি কোডটি নকল পেজে দিলেন আর হ্যাকার সেই কোড আসল পেজে বসিয়ে দিল। ব্যাস, কেল্লাফতে। হ্যাকার এখন অ্যাকাউন্টের ভিতরে। অপরাধী যত চালাকি হোক, ডিজিটাল ফুটপ্রিন্ট রেখে যায়। ডিবি পুলিশ প্রথমে মেইল সার্ভারের হেডার বিশ্লেষণ করে। সেখানেই দেখা যায় মেইলটি এসেছে বঙ্গভবনের সাবডোমেন থেকে, অর্থাৎ হ্যাকার নিজের অফিসিয়াল মেইল ব্যবহার করেই এই ক্রাইমটি করেছে। অতি আত্মবিশ্বাসী কাল হলো তার। বঙ্গভবনের আইসিটি শাখার লগ চেক করে দেখা যায় কোন কম্পিউটার থেকে ওই সময়ে মেইলটি গেছে। সেখানে ইউজার অ্যাক্সেস ট্রেল ধরে সরওয়ারে আলমকে শনাক্ত করা হয়। প্রমাণ এতটাই মজবুত ছিল যে তাকে গ্রেফতার করতে ডিবিকে দ্বিতীয়বার ভাবতে হয়। কেন করলেন তিনি এটা? টাকা খেয়ে? সূত্র বলছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে কোনো আর্থিক লেনদেনের প্রমাণ মেলেনি। তিনি স্বীকার করেছেন এটি ছিল ব্যক্তিগত রাজনৈতিক সমর্থন এবং সম্পর্ক নির্ভর সহায়তা। সোজা কথায় তিনি বিএনপির অন্ধ সমর্থক বা বিএনপির কোনো নেতার নির্দেশে তিনি এই কাজটি করেছেন। সরকারি চেয়ারে বসে দলের এজেন্ডা বাস্তবায়ন। অ্যাকাউন্টে ঢুকেই তিনি রিকভারি মেইল, ফোন নম্বর সবকিছু বদলে ফেলেন এবং সাথে সাথে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে বিভ্রান্তিকর পোস্ট দেওয়া শুরু করেন। উদ্দেশ্য পরিষ্কার, নির্বাচনের আগে জামায়াতের মধ্যে ভাঙ্গন ধরানো এবং নেতাকর্মীদের বিভ্রান্ত করা। এটা ছিল বিএনপির একটি সুপরিকল্পিত সাইবার ওয়ারফেয়ার। আমির জামায়াতের রেশ কাটতে না কাটতেই নতুন খবর, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের টুইটারও হ্যাক হয়েছে। একই প্যাটার্ন, একই টাইমে। এবং ইন্টারেস্টিং বিষয় হলো এই হ্যাকিং এর খবর সবার আগে জানলো ছাত্রদল নেত্রী মানসুরা। সাধারণত হ্যাকাররাই সবার আগে লিক বা হ্যাকিং এর খবর জানে। মানসুরা কিভাবে জানলো? তার মানে কি এই হ্যাকিং সিন্ডিকেটের সাথে ছাত্রদল সরাসরি জড়িত? সরওয়ার আলম বঙ্গভবন থেকে টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছেন আর মাঠ পর্যায়ে ছাত্রদল সেটা প্রচার করছে। এটি একটি অর্গানাইজড ক্রাইম সিন্ডিকেট। এই ঘটনা প্রমাণ করে বিএনপি ক্ষমতায় না থেকেও রাষ্ট্রযন্ত্র ব্যবহার করছে, সেটা অপব্যবহার করছে। তাদের লোক প্রশাসনে বঙ্গভবনে ঘাপটি মেরে আছে। তারা নির্বাচনে জিততে না পেরে এখন সাইবার সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। নেতাদের চরিত্র হরণ, ফেক নিউজ ছড়ানো এগুলোই এখন বিএনপির প্রধান অস্ত্র। আলতাফ হোসেন বলেছিলেন ডিজিএফআই তাদের কাজ করছে। এখন দেখা গেল বঙ্গভবনের প্রোগ্রামাররাও তাদের কাজ করে দিচ্ছে। বিএনপির এই ডিপ স্টেট কানেকশন দেশের নিরাপত্তার জন্য হুমকি। সরওয়ার আলমকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু তার মাস্টারমাইন্ডকে, তার নির্দেশে তিনি মেইল পাঠিয়েছিলেন সেই বিএনপি নেতা কে, তাকে খুঁজে বের করতে হবে এবং ছাত্রদল নেত্রী মানসুরাকেও রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আওতায় আনা উচিত। জামাত নেতাদের এবং সাধারণ মানুষকে সতর্ক হতে হবে। সরকারি মেইল দেখলেই বিশ্বাস করবেন না। বিএনপি এখন ডেসপারেট, তারা হ্যাকিং, গুজব সব করবে, কিন্তু সত্যের জয় হবেই। ডিবি পুলিশকে ধন্যবাদ এত দ্রুত অপরাধীদের ধরার জন্য। এখন দেখার বিষয় এই ষড়যন্ত্রের শেকড় কতদূর। হ্যাকার ধরা পড়েছে, ডিভাইসও জব্দ। ডিবি এখন তাকে রিমান্ডে নিয়ে জানবে তার পেছনের মাস্টারমাইন্ড কে, তারেক রহমান নাকি অন্য কেউ, সেটা সময়ের ব্যাপার। কিন্তু আজ আমরা পেছনের আলাপে যাব। এই হ্যাকটা কেন করা হয়েছিল? টাকা চাইতে না, করা হয়েছিল আমির জামাতের টুইটার থেকে নারীদের নিয়ে বাজে মন্তব্য করার জন্য। উদ্দেশ্য ছিল জামাতকে নারী বিদ্বেষী এবং ওয়ার্কিং ওমেনদের শত্রু হিসেবে চিহ্নিত করা। কিন্তু যারা এই নাটক সাজিয়েছিল তারা হোমওয়ার্ক করতে ভুলে গেছে। তারা যাকে নারী বিদ্বেষী সাজাতে চাইলো তার ব্যক্তিগত জীবন এবং তার প্রতিপক্ষ তারেক রহমানের ব্যক্তিগত জীবনের তুলনা করলেই আসল সত্য বেরিয়ে আসে। চলুন আজ সেই তুলনাটা করি। সেটা হলো জামাতের আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক। ডিবি, এটা ডিবির কাজ। কালকে হঠাৎ করে দেখলাম যে জামাতের প্রতিনিধি দল যাচ্ছে বঙ্গভবনে। এটা কি তাদের কাজ নেই? তারা যাবে পুলিশের কাছে, যাবে পুলিশকে বলবে যে তুমি আইন অনুযায়ী তদন্ত করো, যেহেতু তারা মামলা করছে, অভিযোগ করছে। সেখানে চাপ দেবে। বঙ্গভবনে তারা যাবে কেন? জামাত ইসলামের আমির শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট আর সাবেক টুইটার হ্যাকের ঘটনায় বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ সরওয়ারে আলমকে আটক করার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা ডিবি। মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর রাজারবাগ এলাকা থেকে মোহাম্মদ সরওয়ারে আলমকে আটক করে বিএনপির ডিবি কার্যালয়ে নেওয়া হয়। সেখান থেকে আটক করে নেওয়া হয়। ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলছেন, জামাত ইসলামীর আমির শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় সরওয়ারে আলম নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ডিবি সূত্র বলে দিবাগত রাত 12:30টার দিকে রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামের পূর্ব পাশে সরকারি কোয়ার্টার থেকে সরওয়ারে আলমকে আটক করা হয়। তার মুঠোফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে। এরকম ঘটনায় সাধারণত আমি বলি আগাম বলা উচিত না যে অপরাধীরা এইভাবে ঘটনা ঘটায় তার বাসায় থাকবে না, বাসা থেকে তাকে আটক করে নিয়ে আসছে। তারপরেও তার নিশ্চয়ই তারা তদন্ত করে, দ্রুত তদন্ত হোক এই ব্যাপারে। এবং নির্বাচনের আগে, নির্বাচনে তার বেশি দিন বাকি নেই। জামাতে আমিরের এক্স হ্যান্ডেলে ইংরেজিতে এক পোস্ট দেওয়া হয়। সেই পোস্টে বলা হচ্ছে, আমরা বিশ্বাস করি যখন নারীদের আধুনিকতার নামে ঘর থেকে বের করা হয় তখন তারা শোষণ, নৈতিক অবক্ষয় এবং নিরাপত্তাহীনতার মুখোমুখি হন। এটি অন্য কিছু নয়, বরং পতিতাবৃত্তির অন্য একটি রূপ। এটা তো খুবই বাজে একটা বিষয় ছিল। জামাতে আমিরের এক্স হ্যান্ডেল থেকে দেওয়া পোস্ট, বিশেষ করে এই অংশ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়। বিএনপি পন্থী অ্যাক্টিভিস্ট এবং ইনফ্লুয়েন্সাররা দাবি করেন জামাতের আমির কর্মজীবী নারীদের চরম অবমাননা করেছে।
সাধারণ ফেসবুক ব্যবহারকারীদের অনেকে সমালোচনা করেন। এমন পরিস্থিতিতে দিবাগত রাত 12:40 জামাতের অফিসিয়াল ফেসবুক পোস্টে দেওয়া বিবৃতিতে বলা হয় যে সাইবার হামলার মাধ্যমে জামাতের আমিরের নামে মিথ্যা বক্তব্য প্রচার করা হয়েছে। শুধু জামাতের আমির নন, আরো কয়েকজন জ্যেষ্ঠ নেতার সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট সাইবার হামলার ঘটনা ঘটেছে। মিয়া গোলাম পরোয়ারের অ্যাকাউন্টও নাকি হ্যাক হয়েছে, খবরে আসছে। এই বিষয়ে তুলে ধরতে সকাল 10টায় রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকে জামাত। সংবাদ সম্মেলনে একটি উপস্থাপনার মাধ্যমে দলের আমিরের এক্স হ্যান্ডেল হ্যাক হওয়ার বিষয়টি তুলে ধরেন জামাতের তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি সেলের 2 সদস্য প্রকৌশলী সিরাজুল ইসলাম এবং প্রকৌশলী মাহমুদ রহমান। জামাতের আমিরের এক্স হ্যান্ডেল কিভাবে হ্যাক হয়েছে তা দেখান প্রকৌশলী মাহমুদ রহমান। তিনি অভিযোগ করেন সরকারি মেইল ব্যবহার করে এই কাজটি করা হয়েছে। এখন বলছেন যে যার মেইল থেকে এসে তার নাম সরওয়ার আলম, তিনি রাষ্ট্রপতির কার্যালয়ে কাজ করেন। এখন এই কারণে দেখলাম কেউ কেউ রাষ্ট্রপতির পদত্যাগ দাবি করছে, মানে একেবারে রাষ্ট্রপতি পর্যন্ত নিয়ে গেছে। যাক, এটা তদন্ত করে, যেহেতু বঙ্গভবনে কাজ করে, এরকম হ্যাক করছে, গুরুত্বপূর্ণ, কারণ রাষ্ট্রীয় নিরাপত্তা বলে তো আর কিছু থাকে না যদি এই ধরনের কেউ যুক্ত থাকে। এটা একটা ভালো তদন্ত হোক, কারণ এটা যদি ওই পোস্টটা যদি জামাতের আমিরের না হয়ে থাকে এবং এটা যদি ঢুকানো হয় হ্যাক করে, এটা নিঃসন্দেহে অপরাধ এবং জামাতের আমির বা জামাত একটা বড় ধরনের অপবাদ থেকে মুক্ত হবে যদি তদন্তে প্রমাণিত হয় যে সত্যি এটা হ্যাক হয়েছিল এবং ওই কর্মকর্তা বা কর্মচারী এই ঘটনার সাথে জড়িত। দর্শক, 12 ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে সেনাপ্রধান মিস্টার ওয়াকারুজ্জামানের ঘোষণায় এক প্রকার চাঞ্চল্য তৈরি হয়েছে, রাজনীতিতে তোলপাড় সৃষ্টি হয়েছে। সেনাপ্রধানের ঘোষণা নানান প্রশ্নের উদ্বেগ করেছে। সেই ঘোষণার উপর ভিত্তি করে আমি প্রশ্ন ছুড়ে দিতে চাই, নির্বাচন হবে, নির্বাচনের ফলাফল বাস্তবায়ন হবে তো? নির্বাচন হলে কি ফলাফল বাস্তবায়ন হবে? ফলাফল বাস্তবায়ন মিন্স ক্ষমতা হস্তান্তর করা। তো দর্শক, সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান 3 বাহিনী থেকে শুরু করে অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবার সাথে মিটিং করে বলেছেন নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই। যেহেতু সেনাবাহিনী চায়, বিমান বাহিনী, নৌবাহিনী সবাই চায়, পুরো জাতি চায়, অতএব নির্বাচন হবে। এটার একটা তাৎপর্য হচ্ছে, এটা ব্যাখ্যা হচ্ছে যে নির্বাচন হবে কিনা 12 ফেব্রুয়ারি, নির্বাচনের বাকি আছে আর অল্প কয়েকদিন, 7-8 দিন, তারপরও নানান সন্দেহ সংশয় ছিল নির্বাচন হবে কিনা। নির্বাচন 12 ফেব্রুয়ারি হবে এটা নিয়ে নিশ্চয়তা ছিল না। এখন এই কারণে অনেকে বিশ্বাস করতো না। এই কারণে সেনাপ্রধান এখন বিশ্বাস করাচ্ছেন যে নির্বাচন হবেই, নির্বাচন হবে। এটা তো তফসিল ঘোষণার পরেই নিশ্চিত হওয়ার কথা। এবারে বিহাইন্ড দ্য সিন সামথিং ওয়াজ হ্যাপেনিং, যেটা আমরা জানতাম না। নির্বাচনে অনিশ্চয়তা ছিল, এখন কি অনিশ্চয়তা কেটে গেছে? দেখেন, নির্বাচন 12 ফেব্রুয়ারি হয়তো হবে, কিন্তু নির্বাচনে যদি কারচুপি হয় তাহলে সংসদ নির্বাচনের ফলাফল বাস্তবায়ন হবে না, ওটা বাতিল হবে, কোর্টের মাধ্যমে হোক আর যেভাবে হোক। তাতে এমনকি কেউ কোর্টে গেলে সেখানে আসতে পারে যে না, ইউনিট সরকার ক্ষমতা চালিয়ে যাক, কিন্তু গণভোটটা বাস্তবায়ন হবে, এটা নিশ্চিত থাকে। 12 ফেব্রুয়ারি নির্বাচন হয়ে গেলে কারচুপি হলে জাতীয় নির্বাচন বাতিল হবে, আর গণভোট নিয়ে তো কারচুপি কিছু নাই, কারণ গণভোটে হা বা না, এখানে তো কেউ মানে ভোট ডাকাতি করে সিল মারার চেষ্টা করবে না। এটা ন্যায় পক্ষে তো এজেন্ট থাকবে না যে এজেন্টকে বের করে দিয়ে আমরা চলে গেলাম না, এটা ফেয়ার হবে, এটা তো সহজে অনুভব। অতএব জাতীয় নির্বাচনের ফলাফল বাস্তবায়ন হওয়া নিয়ে এখনো শঙ্কা রয়েছে, কিন্তু গণভোটের ফলাফল বাস্তবায়ন নিয়ে শঙ্কা নেই। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ভোটের মাত্র 3 দিন আগে যুক্তরাষ্ট্রের সাথে একটা চুক্তি করতে যাচ্ছে ইউনিট সরকার। এটা নানান সন্দেহের উদ্বেগ করেছে যে ভোটের 3 দিন আগে চুক্তি কেন? এটা তো বিরল, কারণ ভোটের 3 দিন আগে এরকম চুক্তি পৃথিবীতে কোনো এক্সাম্পল নাই। কারণ 3-4 দিন পরে আরেকটা সরকার আসবেন, যাওয়ার আগে এটা করে দিয়ে যাবেন কেন? এর মানে কি যে আসলে সংসদ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর নাও হতে পারে, ইউনুসকেই ক্ষমতায় থাকতে হতে পারে। এবং আমি এটা আগেই বলেছি। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি, ফিরে আসছি আগামী দিনে নতুন একটি টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।